ঘোষক মাঝখানে ঘোষণা দিলেন যে লাঞ্চ আছে আপনাদের জন্য। তখন আমি ভাবলাম যে আপনারা এত বেশি টায়ার্ড হয়েছেন, আমাদের বক্তৃতা আপনাদেরকে ধরে রাখতে পারবে না, সাথে লাঞ্চের ইনসেন্টিভ দরকার হচ্ছে। আবার আরেকটা বিষয় এখানে ঢুকে আমার কাছে প্রশ্ন তৈরি হলো যে আমাদের বোনদেরকে কি ইচ্ছে করেই কোণঠাসা করা হয়েছে, না বড়রাই নিরাপদ দূরত্বে বসছে? এখানে ইনসাফ হইতো আমার দৃষ্টিতে শুরু থেকে একটা রো বোনদেরকে দিয়ে দিলে ওনারা ইকুয়ালি জায়গাটাকে এনজয় করতে পারবে মনে হয়। আর বোনরা যদি স্বেচ্ছায় পিছনে থাকেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা এই ধরনের ডাক্তারদের সমাবেশে ওই এনভায়রনমেন্ট আমরা এনশিওর করতে চাই যেটি আমাদের প্রফেশনে আমরা পর্দার সাথে সেখানে পাশাপাশি কাজ করি। ইসলাম সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে, যেটা আসলে ইসলামী আদর্শ সেরকম ভীতিকর নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আজকে বিজ্ঞ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যোগ্যতার অভাবে যাকে যেভাবে যে বিশেষণে যথাযথ মর্যাদা দিয়ে সম্বোধন করা দরকার সেই অপারগতা থেকে কথা বলুন, আমি কোনো অতিথি বা আপনাদেরকে কোনো বিশেষণ দিয়ে সম্বোধন করার সাহস করিনি। সেই জন্যে সকলকেই সম্মানিত উপস্থিতি এবং বিজ্ঞ উপস্থিতি করেছি। আশা করি তার চেয়েও বেশি সম্বোধন বা বিশেষণ পাওয়ার যোগ্য তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ দিন, কারণ এই প্রফেশনে আমার নাম অন্তর্ভুক্তির পর থেকে মহানগরীতে এত বড় একটি সমাবেশ ইতিপূর্বে আমরা দেখিনি। দুই, এত দীর্ঘ সময় ধরে অতীব ব্যস্ত প্রফেশনের মহান ব্যক্তিদের এত লম্বা সময় এখানে উপস্থিত রাখতে পারা বা উপস্থিত থাকা, এটা একটা বেতন। আমি বসে বসে ভাবছিলাম যে ওনারা এত সময় ধরে ধৈর্য ধরে কীভাবে বসে আছেন। তখন আমার মনে পড়ল যে আপনাদের দীর্ঘ প্র্যাকটিস এবং অভিজ্ঞতা, কারণ ডাক্তাররা 4-5 ঘন্টা ধরে ধৈর্য সহকারেই প্র্যাকটিস করার অভ্যাস আছে। সুতরাং একই জায়গায় অনেকক্ষণ বসে থাকা তাদের জন্য নতুন কোনো বিষয় নয়। আমি নেগেটিভলি বলিনি, পজিটিভলি বলেছি। আসলে যে একটি পরিবর্তন হয়ে গেল, এটার নাম বিপ্লব নয়। আমরা অনেকে বিপ্লব হিসাবে এটাকে আখ্যায়িত করেছি। বিপ্লব আরো ব্যাপক, বিপ্লব আরো বেশি করে অর্থবোধক। বিপ্লব একটি সার্বঙ্গীন দ্রুত পরিবর্তনের নাম। বিপ্লবের সাথে একটি আদর্শ পরিপূর্ণ বিজয়ের একটা সম্পৃক্ততা আছে। আমরা যে পরিবর্তনটি পেয়েছি এটা অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। এটার নাম দিয়েছি আমরা স্বাধীনতা 2, ইন্ডিপেন্ডেন্স 2, দ্বিতীয় স্বাধীনতা। এটা যদি আমরা 71 থেকে শুরু করি তাহলে নিঃসন্দেহে ইন্ডিপেন্ডেন্স 2। আর এই ভূখণ্ডের স্বাধীনতার কথা যদি আমরা বলি
কারণ আমরা 47-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 71-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 5ই আগস্ট 2024-এ আরেকবার স্বাধীনতা হয়েছে। কিন্তু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স 3 প্রস্তুতি নিতে হবে। 47-এর স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি, 71-এর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি। সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি। কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে স্বাধীনতাটি একজন মানুষ লালন করে তার হৃদয়ে পরিপূর্ণ অর্জনের জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লাভের জন্য আমাদেরকে আরো অনেক প্রস্তুতি নিয়ে সেটি অর্জন করতে হবে। এবং একটি কল্যাণ রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব, not by words, not by conception, in reality, এবং not partial, in full, তখনই আমরা বলবো we are independent। যে পরিবর্তনটি এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। এই কথাটা এই জন্যই বললাম, আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করছি, নট ফর পাওয়ার, আমরা যে একটা আইডিওলজিক্যাল মোরাল ইমানসিপেশনের জন্য কাজ করছি, not for gaining some worldly wealth and better posting। আমরা যারা আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পেতে চাই, তাদেরকে আরো অনেক দূর যেতে হবে। এই মানসিক প্রস্তুতি এখন থেকেই আমাদের আরো দৃঢ় করতে হবে এবং কর্তব্য নির্ধারণ করতে হবে। কয়েকদিন আগে আমার একটা ব্লাড টেস্টের জন্য আমি কিডনি ফাউন্ডেশনে গিয়েছিলাম, নীরবে গিয়েছি। আবার টেস্ট করে আমি দোতলা থেকে নিচতলা নেমে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সিঁড়িতে, তখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নামলেন গাড়ি থেকে। আমাকে দেখে আগের চেয়ে বহুবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আগের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে 80 বছরের বেশি তার বয়স, যদ্দূর সম্ভব দৌড়ে হাঁটতে পারেন সেরকম একটা হেঁটে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাত ধরছে এবং বললেন যে চলেন আমার অফিসে চলেন। গেলাম, অনেক কর্মী মানুষ, উনি বলাতে গেলাম, খুব আগ্রহের সাথে আমাকে বসতে বললেন, বসলাম, চা দিতে বললেন, চা আসলো, কথা হচ্ছিল। আদর্শিকভাবে উনি আমাদের খুব কাছের লোকের কম না, আমাকে আগে থেকে চিন্তা বললো যে এবার তো আপনারা ক্ষমাতে যাবেন। তো ওনার মুখ এটা শুনে খুব বিস্মিত হলাম, উনি খুবই নামি দামি মানুষ। তো আমি বললাম যে না স্যার, এবার আমরা যাবো না। কি বলেছি? এইবার যাবো না বলছি, যাবো না বলিনি। তখন আমাকে বলে মেয়েদের নিয়ে কি করবেন? তারপর মেয়েদের নিয়ে কি করবো? কিছু করবো না।
যে পর্দা করবে করবে, যে মুখ ঢাকবে ঢাকবে, যে খোলা রাখবে খোলা রাখবে, যে পর্দা করবে না করবে না। আমি বললাম আমরা কোনো কিছু ইম্পোজ করব না, চাপিয়ে দেবো না। তো উনি বলে যে আপনার কথা শুনে তো আমি বিস্মিত হইতেছি। আমি যে আমি যা বলছি তাই জামাত ইসলাম মনে করে। তারপরে বলল যে আপনারা হাত কেটে দিবেন কিনা। আমি বললাম যে না স্যার, আমরা হাত কাটবো না। কি করবেন? বলছে আমরা এই মুহূর্তে একটা ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? একটা কল্যাণধর্মী রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র বানাবো। উনি বললেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। তেমন যে কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আপনারা আমাদের সম্পর্কে ধারণা না রেখে ভুল ধারণা করে আমাদের বিরোধিতা করে। না তাহলে আমি আপনাদের সমর্থক। আমার এই কথাটি বলা কি মিনিংফুল না মিনিংলেস? আজকে যে আপনাদেরকে বললাম, ইট হ্যাজ এনি মিনিং? ইয়েস। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে মানুষের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশনের ভিতরে, কথা বলার ভিতরে ভয় ভীতি ছড়ায়। আমি যদি বলতাম আমরা ইসলাম কায়েম করলে সবাইকে বোরকা পরাবো এবং মুখ ঢাকতে বাধ্য করব এবং কালো রঙের বোরকা পরাবো, রঙও যদি বলে দিতাম, তাহলে সেই ব্যক্তি ভয় পেত। আমি ঢাকা মেডিকেল কলেজের ইলেক্টেড জজ ছিলাম, আপনারা জানেন। আমার বিরুদ্ধে প্রচারণা হইতো যে তাহেরকে ভোট দিলে বোরকা পড়তে বাধ্য হবে মেয়েরা, এবং কোন রং এটা বলে দিত, কালো রঙের। এই প্রোপাগান্ডার কারণে আমি মেয়েদের তেমন ভোট পাইনি, সামান্য কয়টা ভোট পেয়েছি। আর ছেলেদের ভোটে আলহামদুলিল্লাহ আমি জিএস নির্বাচিত হয়ে গেছি। পরে বিপি ক্যান্ডিডেট ছিলাম আমি, এরশাদের মার্শালের জন্য ইলেকশন হতে পারে না। সেইবার 75% ছাত্রীরা আমার নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল, ভোট নয়। কারণ আমি জিএস হওয়ার পরে মেয়েদের জন্য বোরকার প্রেসক্রিপশন দেয়নি, বরং মেয়েদেরকে দেখলে আমি মাথা নিচু করে সালাম দিতাম। একটা মেয়েও আমার সালামের বাইরে ছিল না। মেয়েদের জন্য আমি স্কলারশিপ 2টা বুথ করে দিয়েছিলাম, না একটা বুথ ছিল। মেয়েরা কম সময়ে টাকা উঠাতে পারতো, দে আর ভেরি হ্যাপি। আর আমার জন্য পর্দা মেনটেন হয়েছে কিছুটা সময়ের জন্য, আমিও হ্যাপি। যে যাওয়ার পরে আমি প্রিন্সিপাল মাজেদ সাহেব ছিল, ওনারা যেটা বলছেন, আমি মেয়েদের হোস্টেলে ঢুকলাম। কোনো জিএস মেয়েদের হোস্টেল ভিজিট করতো না। গিয়ে দেখলাম যে বদনা নাই, দরজার একটা স্কুলটা ঢিলা, সবগুলোতে সমস্যা, কিন্তু সমস্যা খুব সামান্য। আইসা এই প্রিন্সিপালকে বলি 50,000 টাকা স্যাংশন করাইলাম। এই 50,000 টাকা দিয়া বদনা টদনা সব কেনা ঠিক হয়ে গেছে। আই বিকাম পপুলার অ্যাগেইন এমং দি ওমেন। মেয়েদের হোস্টেল কোনো বাউন্ডারি ছিল না, তারা বেরোলেই মানুষ সামনে। আমরা সেটাকে বাউন্ডারি করে দিলাম। মেয়েরা বিকেলবেলায় মাঠে বসে ফ্রিলি গল্প করতে পারত, সামান্য কাজ। সুতরাং যে প্রোপাগান্ডা ছিল যে আমি বোরকা পরাই দেব, সেটার বিপরীতে আমি ওয়েলফেয়ার করেছি। আমি খোদার কসম নিজেকে জাহির করার জন্য বলছিলাম, আপনাদের ইসলামী আন্দোলনের ভাইদের অ্যাটিটিউড পরিবর্তনের কথা বলেছি। এবং সেটি আপনাদের জন্য বেশি প্রয়োজন। ইসলামকে মিসরিপ্রেজেন্ট করে এরকম কোনো কিছু হতো না।
আমার এক ক্লাসমেট ছিল, উনি পুরা লম্বা জামা পরতেন, মানে হুজুরেরা যে লম্বা জামা পরে সেটা পরতেন, পাগড়ি পরতেন। ওনাকে বলা হইতো বড় হুজুর, আর আমারে বলা হইতো ছোট হুজুর, কারণ আমি মাঝে মধ্যে শার্ট টাটা পরতাম, ঠিক আছে। তো বড় হুজুরের আচরণ ছিল সামনে মেয়ে পড়লেই লাহ 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 কুয়েতে জোরে আওয়াজ করে। তো আমি তারা বলতাম যে এই মিস্টার হুজুর, তুমি তো আবার হুজুর বানাইছ, ভালো হয়েছে, তো এটা কোথায় কোন ইসলামে আছে? এরকম হুজুরদেরকে মেয়েরা ভোট দিবে? একটা ঘৃণা চড়াচ্ছে ইসলামী আন্দোলনের জন্য, সে একটা বোঝা ছিল, আমাদের সাথী ছিল, বাট হি ওয়াজ এ বার্ডেন, হি ওয়াজ এ বার্ডেন। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি শুধু লাহলা পড়ার জন্য তার সাথীশিপ ক্যান্সেল করে দিতাম। আমাদের যেটা বলেছিলাম যে ইসলামকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে, এটা একটা সিগনিফিকেন্স। সেকেন্ড সিগনিফিকেন্স আমার এটা বলার, আপনারা জানেন আমার চেয়ে অনেক জ্ঞানী আপনারা, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট, উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। আর একটা সিগনিফিকেন্স হচ্ছে এই যে অত বড় প্রফেসর বাংলাদেশের, যিনি আদর্শিকভাবে আমাদের পক্ষের লোক নন, উনি বলেছেন আপনারা ক্ষমতায় যাবেন। এটার গুরুত্ব আছে কি না? উনি আমাকে বলল যেটা বক্তারা বলেছে, আমাকে বলছে আপনাদের মেইন এজেন্ডা কি? আর বলছে কারাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতি দূর করব। আমি এটা বলি না যে ইসলাম কায়েম করবো, বলছি, বলি নাই। আমি জানি তার সাইকোলজি, আমি জানি কোন কথা বললে তিনিও একমত হবেন, আমিও একমত থাকবো। দুর্নীতি বিরোধী সমাজ, এটা কি ইসলামের কাজ না? কাজ না? আমি ইসলামের কথাই তো বলছি। এবং উনি যেটা বললেন সেটা সিগনিফিক্যান্ট, এই জন্য আপনাদেরকে বলছি। উনি বলেছেন হ্যাঁ, আপনারাই দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারবেন, কারণ আপনারা দুর্নীতি করেন না, সবাই দুর্নীতিবাজ। আল্লাহ রসুলের কাছে যেদিন ওনাকে হত্যা করতে যাবে, সেদিনও তার শত্রুদের সম্পত্তি গচ্ছিত ছিল, জমা ছিল, ঠিক কিনা? যেদিন মদিনা যাচ্ছেন হযরত আলীকে রেখে গেছেন, কেন? যাতে সেই মুহূর্তেও যাদের আমানত তার কাছে আছে সেইটি যেন যথাযথ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। আর তিনি আলী, যিনি জানে যে আল্লাহ রসুলকে হত্যা করতে না পেয়ে তাকে হত্যা করতে পারে, আশঙ্কা ছিল না। এবং উনি কিভাবে ঘুমাইছে আপনারা জানেন, চাদর মুখ ঢেকে ঘুমাইতে পারে কে? ভীরু লোকেরা না সাহসী লোকেরা? যার ভয় হয়তো কতক্ষণ পর পরে চাদর উঠে দেখবে যে আইসা গেছে কিনা আজরাইল। দ্যাট ইজ ইসলাম। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হবে, কিন্তু তার দামি জিনিসটি আপনার কাছে সে রাখবে। আমাদের সেই শিক্ষক বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পারবেন। এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা, কারাপশন, ডিসঅনেস্টি। এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আফোর্ড করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. মানুষের পাশে দাঁড়াতে হবে। জামাত ইসলামের পাশে নয়, ছাত্র শিবিরের পাশে নয়। হ্যাঁ, তাদের পাশে, তারা মানুষ হিসাবে তাদের পাশে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, শিবির মানুষ না?
জামাত মানুষ না, তাহলে তো আমার দাঁড়ানো হয়ে যাবে। আর আমি যদি শিবির জামাতের কাছে দাঁড়াই তাহলে মানুষ এখানে পড়বে না। সব শিবির জামাত তো সব মানুষ না, আর সব মানুষের ভিতরে শিবির জামাত ইনক্লুডেড। অ্যাটিটিউড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আজকে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে ম্যান পাওয়ার আছে, আপনারা আছেন, একটি সফল পরিবর্তনের জন্য। আবার বিপ্লব বলি নেই, ছাত্র জীবনে সবচেয়ে বেশি বিপ্লবের স্লোগান আমি দিতাম সম্ভবত। তাহলে বিপ্লব চাই না? চাই, অবভিয়াসলি। একটি আদর্শ পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না। আপনারা জানেন চেঞ্জ দুই রকম, ইভলিউশনারি, রেভলিউশনারি। ইভলিউশনারি চেঞ্জ আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, মানুষ তৈরি হয় না। রেভলিউশনারি চেঞ্জের মাধ্যমে একটি সমাজ টোটালি পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এটা করবো না? অবশ্যই। কিন্তু তার আগে আরেকটি পজিটিভ এনভায়রনমেন্টের যে পরিবর্তন, সেটির প্রয়োজন হবে। তখন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে। সুদের যে আয়াত নাযিল হয়েছিল আপনারা জানেন, সেটা কখন? মাওলানা রফিক পাশে আরো মাওলানা আছে, ভিদে হজের সময় ঘোষণা ছিল পরিষ্কার করে। At the end of the movement, at the end of the revolution, কেন? ইসলামের প্রত্যেকটি অনুশাসন তখনই ইম্পোজ হয়েছে যখন মানুষ এটাকে মানতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। চূড়ান্ত বিপ্লবের আগে আমাদের একটা ব্রেদিং স্পেস লাগবে, যখন মানুষ ইসলামের প্র্যাকটিক্যাল বিউটি দেখবে, প্র্যাকটিস করবে, এটার ফল ভোগ করবে। মানুষ কনভিন্সড হবে শতভাগ ইসলামের যে অনুশাসন যতটুকু বাস্তবায়ন হয়েছে, দিস ইজ দ্য সলিউশন, সালভেশন, দি বেস্ট arrangement for the people of this arena and this territory. এরপর আপনি যেটাই বলবেন সেটা মানুষ মেনে নেবে। এই জন্য আমাকে যখন স্যার জিজ্ঞাসা করলো হুদুদ যেটা বিচারের মৌলিক কয়েকটি বিষয়, আমি বলছি না। বিস্মিত হয়েছে, কিন্তু আমি বলেছি করবো না। আমি বলেছি আমরা কেন ওয়েলফেয়ার স্টেট করব। ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে মানুষ রেডি হয়ে যাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, কালেকটিভলি, যে না ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা সব ইসলাম অনুশাসনকে এখন মানি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে যে হিসাব দেওয়া হয়েছে 30,000 ডাক্তার, আমাদের মেবি 30,000 ডাক্তার যদি থাকে, তাহলে প্রতি কনস্টিটিউয়েন্সিতে ডাক্তারের সংখ্যা হয় 1,000। কত? 100 প্রতি কনস্টিটিউয়েন্সিতে 100। আমি যদি বলি চার কারোর প্রয়োজন নেই, শুধু ডাক্তাররা একটা বিপ্লব করবে, একটা পরিবর্তন আনবে, তাহলে আমি প্রতি উপজেলায় বা এক কনস্টিটিউয়েন্সি যদি 100 ডাক্তারকে প্র্যাকটিস করার জন্য প্ল্যান করি, যে আপনারা 100 এই উপজেলায় প্র্যাকটিস করবেন। আপনাদের কাজ দুইটা, রোগী দেখবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, সংগঠিত করবেন। আফটার 10 years একজন এমবিবিএস ডাক্তার একটি এলাকায় যদি 10 বছর প্র্যাকটিস করে, তার রোগীর সংখ্যা কত হবে? 1000 হবে না? হবে না? আরো বেশি হবে। তাহলে 100 ইন্টু 1000, তাহলে কত হইল? 1 লাখ। 1 লাখ ভোট পাইলে তো এমপি হবে না? হবে না? হবে। আমি আরো পরিকল্পিত করব। আমি 1000 রোগী না, আপনাকে আমি 1300 রোগী দেব। আমি রুগীও তো ভাগ করবো। 1000 ডাক্তার যে নিয়ে গেলাম 100, তো রুগীরা ভাগ করে দেবো না? 100 ভাগ রুগীরা আমি ভাগ করবো, 100 ভাগ করবো। তাহলে আপনার রুগীর বাইরে আর কেউ থাকবে না। অনলি ডক্টরস ক্যান ব্রিং এ চেঞ্জ। They can make majority in the constituency. হ্যালো, আমি সুদান ছিলাম,
ডাক্তারদের আন্দোলনে জাফর নিবিড়ির পতন হয়ে গেছিল। এখন পশ্চিমবঙ্গে ডাক্তারের আন্দোলনে সবচেয়ে বড় খেলোয়াড় ইন্ডিয়ার রাজনীতিতে মমতা, কিন্তু সুবিধা করতে পারতেছে না, স্টেশন আমি করছিলাম। A lot of incidents, a lot of happenings all over the world. ডাক্তাররা যেখানে কাজচিত করতে পারে, কিন্তু সেই জন্য দরকার অর্গানাইজড হওয়া, মানসিক প্রস্তুতি, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনি 1000-এর কম রোগী হইলে একটা উপজেলায় আপনার ভাত খাবারের ব্যবস্থা হবে, আপনি নিজেই তো রুগী দিতে চেষ্টা করবেন। আমি তো 100 ডাক্তার নিয়ে এনে প্রতিযোগিতা লাগাই দিব যে কে কত রুগী ধরতে পারে। ঠিক আছে? We can bring change if we decide. আজকে অনেকে আপনারা বলেছেন, রফিক বলছে যে আন্দোলনের জন্য সময় দেবেন। আমি বলি কোনো দরকার নেই, সরি, তাহলে শ্রদ্ধা করি। আমি বলছি তার কত একমত হবো একটু পরে। কেন বলছি? আপনি নিজেই যদি আন্দোলন হয়ে যান তাহলে আর সময় দেওয়া দরকার আছে? আমার অত্যন্ত কনসিডার্ড ওপিনিয়ন, জামাত ইসলামের মিছিলে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই। আমার রকমিয়ত গেলে যাক এই কথা বলার জন্য। যাইতে পারে না রকমিয়ত, আমি তো উল্টো কথা একটা খুশি। জামাত ইসলামীতে ডাক্তারদের মিছিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার প্রফেশনে আপনি মিছিলে যাওয়ার জন্য যে রেজাল্ট হবে তার চেয়ে বেশি রেজাল্ট আপনার এখানে দিতে পারেন, এটা সম্ভব না অসম্ভব? ডাক্তার মিছিলে না গেলেও চলবে, আরো মিছিলের জন্য বহু লোক আছে আমাদের, দরকার হলে আমি টাকা দিয়ে লোক আনবো। ঠিক আছে? একজন বলছেন যে আপনারা 2-3 দিনের প্র্যাকটিসের টাকা দিয়ে দিবেন, এটা খুব কঠিন প্রস্তাব। আমি এই কাঠিন্যের ভিতরে আপনাদেরকে ফেলতে চাই না। বিলিভ মি, what I say from my heart, what I say from my consideration, what I say that I believe, and what I say I think this is the best. I think বলছি, আবার এটা যোগ করে দিচ্ছি। সেইভাবে যদি প্রত্যেকেই প্রফেশনে আন্দোলনকে সার্ভ করার জন্য আপনি নিজে মানসিক প্রস্তুতি নেন, করেন, রেজাল্ট বের করেন, তাইলে আমি দুইভাবে এক্সপেরিমেন্ট করতে চাই। আমি একটা প্রতিষ্ঠানের ডাক্তারদেরকে বলবো আপনারা মিছিলে যান, আরেকটা প্রতিষ্ঠানের ডাক্তারদের বলবো আপনারা মিছিলে যাবেন না, তবে আপনারা এই কাজ করেন। আমি 1 বছর এটার এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেতে চাই। এটা হয় না এরকম পাইলট প্রজেক্ট, এক্সপেরিমেন্ট, এবং এটা জামাত শুড ডু দিস, এনডিএ শুড ডু দিস, এটা বুঝার জন্য যে হুইচ পলিসি ইজ দ্য বেস্ট। আমরা তো এক্সপেরিমেন্ট করছি না। হ্যাঁ, যদি এটা হয় যে মিছিলে গেলে লাভ বেশি, ইয়েস, 1 বছর পরে যাবেন। আর যদি মনে হয় না অন্য কাজ করলে বেশ, তাহলে ওইটা করেন। একটা ব্র্যান্ড আপনাদের দ্বারা যদি তৈরি হয়, আপনাদের বললাম এই জন্য আমি নামে ডাক্তার, কামে না। আমি কোনো প্র্যাকটিস করি না। ভুলে আমার কাছে গিয়ে রোগী পাঠালে সে মৃত্যু ঝুঁকিতে ভুগবে। তাহলে একটা ব্র্যান্ড আপনারা করেন, যেমন জামাত ইসলামী একটা ব্র্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আমরা পুরো অর্জন করি নাই, আমরা তো জানি আমাদের দুর্বলতা কি আছে। মাইকে বলবো না, সাংবাদিকেরা আছে, ওনারা সাংবাদিকরা একেবারে বের হন, তারা যেটা নেগেটিভ এটারে বড় করে লিখে দেয়।
আপনারা ভালো। আমরা we need to improve ourselves more, I know. কিন্তু তবু তো মানুষ আমাদেরকে সব বলছে এজ হোল, এজ এ পার্টি, বলে না বলে না বলে। একটা ব্র্যান্ড আমরা হয়েছি আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি বিগ থিং। ছাত্র শিবিরের একটা ব্র্যান্ড আছে যে তারা টিজিং করে না, এটা আছে না নাই? আমি এনএসএর চিফ আমার কাছে আসছিল আন্দোলন চলা, এই আন্দোলন না, ইলেকশনের আগে। কেন আসছিল? জামাতকে ইলেকশনে নিয়ে যাওয়ার জন্য। আমি বুঝছি সেই কেন আসছে, আমি তার ওই জায়গায় যাইতেই দিইনি আলোচনা। আমি প্রথমে শুরু করলাম, আচ্ছা এনএসআইয়ের উদ্দেশ্য কি, এনএসআইয়ের কাজ কি, এই করতে করতেই তারা সময় কেটে ফেলেছে। এবং তারা বললাম যে ছাত্র শিবিরকে ইফটিজিং মামলায় সারা বাংলাদেশে কাউকে অ্যারেস্ট করছে কিনা, কয় না। তারপরে সেঞ্চুরি টেঞ্চুরি আছে কিনা, কয় না, নাই। তো তাইলে এদেরকে ধরন কেন? যাই হোক, শিবির একটা ব্র্যান্ড আছে যে তারা ইফটিজিং করে না। আপনাদের কাছে একটা ব্র্যান্ড চাই আল্লাহর ওয়াস্তে, সেটা হচ্ছে মানুষ যখনই জানবে জামাত ইসলামী করে ডাক্তার, তার মানুষ পটে একটা ইমেজ প্রতিফলিত হবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে। আবার রিপিট করি, যখন এই জানবে যে ডাক্তার জামাত ইসলাম করে, ছাত্র শিবির করত, তার মানুষ পটের সাথে সাথে এই ইমেজ আসবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে। যে ডাক্তার এটা প্রতিষ্ঠা করবে সমাজে যে তিনি ইথিক্যাল প্র্যাকটিস করেন, তার সবচেয়ে বেশি রোগী হবে। আমরা বেশি রোগীর জন্য নন ইথিক্যাল প্র্যাকটিস করি, অথচ ইথিক্যাল প্র্যাকটিসে আমাকে রোগী দিবে। আমি এনডিএফকে আমার কিছুটা দায়িত্ব ওনাদের সাথে সময় দেওয়ার জন্য আমি বলেছি, আপনাদের আর কিছু করার দরকার নেই। 35 বছর না 32 বছর এনডিএফ, 35, আর 10 বছর পরে তো বুড়ো হয়ে যাব। এখন পর্যন্ত আমরা রিমার্কেবল কোনো অ্যাচিভমেন্ট করতে পারি। আমরা সবাই এনডিএফ, আমিও এনডিএফ, সেই জন্যই বলছি। তাহলে 35 বছরে একটা আন্দোলন সফল হোক, যে এনডিএফ এর সাথে যে ডাক্তার নাম লেখাবে সেই ইথিক্যাল প্র্যাকটিস করবে, নন ইথিক্যাল প্র্যাকটিস করবে না। তার রোগী হোক বা না হোক, রোগী হবে না হবে না। একটি এলাকায় যখন বলবে যে ডাক্তার নীতির উপরে প্র্যাকটিস করে, তার কাছে রোগী যাবে না যাবে না? আমি তো মনে করি যে ডাক্তারদের চেম্বারে রাত 12টা পর্যন্ত বাতি জ্বলে, সেই হবে ইথিক্যাল প্র্যাকটিস করা এনডিএফ এর একজন ডাক্তার। মানুষকে পিটাইও আপনার কাছে নিতে পারবেন না, কারণ সে তো নিজের জন্যই ডাক্তারের কাছে যায়। জানলে যখন বন্ডামি হবে না, লাল কালি সাদা কালি নাকি নীল কালি এগুলো হবে না, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয়, নাম হয়ে যাবে ডাক্তার, সব কথা শুনি। আমি 2 মাস আগে লন্ডনে কনসাল্ট করেছিলাম, আমাকে বিদেশে যেতে দেয় না, এখন যাব ইনশাআল্লাহ। ডাক্তার 1 ঘন্টা 10 মিনিট কথা বলার পরে আমি বললাম যে আমি কি আপনাকে বুঝাতে পারছি আমার রোগ? খুব ভালো বুঝছি। এবং বললো আপনাকে আমি বুঝাতে পারছি কিনা আপনার চিকিৎসা কি? আমি বলছি খুব ভালো বলছি। দুইজনে বললাম যে ভালো বুঝেছি। তারপরে বলে যে আর কিছু বলবেন কিনা? তো আমি তো তখন আর বলতেও চাই না, কারণ আমার তো দরকার নেই।
ওই ডাক্তারের কথা আজকে আপনাদের এখানে বলছি। এখন আপনাদের কথা যদি লোকেরা অন্য জায়গায় গিয়ে বলে, আই এম হ্যাপি। সেই জন্য একটি আমূল পরিবর্তন আনতে হবে বাংলাদেশে, সেটা হচ্ছে রেফারেল সিস্টেম। রেফারেল সিস্টেম যদি হয় তো তাহলে সকলেই রুগী পাবে এবং ফি আপনারা বেশি নেবেন। ওরা তো কম নেয়, কম রুগী দেখে ফি বেশি নেয়। বাংলাদেশি টাকায় আমি 55,000 টাকা ফি দিছি, আপনাদের 55,000 টাকা পাইতে 1 ঘন্টার বেশি লাগে। 1,000 করে নেন তাহলে কত টাকা লাগবে? 5 জন 6 জনকে দেখতে হবে। এই রেফারেল সিস্টেম চালু করা উচিত, এই দাবি আপনাদের কাছ থেকে ওঠা উচিত। 2 নম্বর কয়েকটা দাবির কথা বলে বক্তৃতা আরেকটু বলে শেষ করব। একটা হচ্ছে, কয়েকদিন আগে কক্সবাজারে একজন ডাক্তারের উপরে প্রচুর জুলুম হয়েছে, তাকে আইসিইউতে ভর্তি হয়েছে। আপনারা জানেন এটা? কেন? ডাক্তারদের কোনো প্রোটেকশন নেই, ডাক্তারদেরকে মানলে সবাই খুশি হয়, অথচ এই ডাক্তাররাই অপেক্ষাকৃতভাবে বেশি সার্ভিস দেয়। অপেক্ষাকৃতভাবে বলেছি কথাটা। এই যে আন্দোলনে আপনারা যে ছবিতে দেখালেন, এটা কি কোনো ইঞ্জিনিয়ার দেখাতে পারবে? কোনো এগ্রিকালচারিস্ট এই ভিডিও বানাতে পারবে? ওরা সাধারণ মানুষই আহত গিয়েছে, কিন্তু তাদের কেন তো এরকম হাজার হাজার আহত লোক যায়নি চিকিৎসার জন্য, গেছে নাকি? একেবারে খারাপ ডাক্তার যেটা রোগীর প্রতি খুবই নেগলেক্ট করে, সেও একজন ইঞ্জিনিয়ারের চেয়ে ভালো। ইন দ্য সেন্স, সরি আমি তোর খারাপ বলছি না, একজন ইঞ্জিনিয়ার যদি কন্ট্রাক্টরকে 1 মাস ঘুরিয়া বিলটা সাইন করে দেয়, খুব খুশি হইয়া মিষ্টি নিয়ে ইঞ্জিনিয়ার বাসা যায় যে মাত্র 1 মাস ঘুরেছে, তো বিলটা ফেলছি। ঠিক বলছি না? ঠিক বলছি। আর একজন ডাক্তারের কাছে পেটে ব্যথা নিয়ে আসছে, সিরিয়াস ব্যথা। ডাক্তার সাহেব চেয়ারে বসে 2 জনে মিলে গল্প করতেছে। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট পরে আসছে, তাতে ডাক্তার 14 গোষ্ঠী উদ্ধার করে, বেটা আমার জান যাই যে গল্প করে 5 মিনিট পরে আইছে। এই অভিযোগ হয় না? হয় না? এটা একটা কারণ আছে। দি ডিমান্ড অফ দি প্রফেশন ইজ সাচ যে আপনি দৌড়ে যাবেন, আর ডিমান্ড অফ দি ইঞ্জিনিয়ারিং ইজ সাচ আপনি 1.5 মাস পরে বিল দিবেন। It's a very sensitive profession. It's an emergency profession. It's a universal profession. আপনি বাসে যান, ডাক্তারটা থাকলে এর কাজ হয়। ইউনিভার্সাল না, ফুল টাইম সার্ভিস নিড হয় এরকম একটা প্রফেশন। And you are honorable. You are honorable. আমাদেরকে সার্ভিসের ডিমান্ড, প্রফেশনাল ডিমান্ডকে আন্ডারস্ট্যান্ড করে we have to respond to that. Otherwise, you should not choose that profession. You should go to Buet. এই 7-8 গজ, 100 গজ গেলেই তো হয়ে গেল। কি বলেন? আপনি যদি এত ইমার্জেন্সি সার্ভিস দিতে না পারেন, আপনি কষ্ট করে 100 হাত দূরে যাইয়া ভর্তি হন, তাহলে আপনার 1.5 মাস বিল ঘুরে গিয়ে আপনি মিষ্টিও পাইবেন। সুতরাং যেমন আজকে ইসলামী আন্দোলন আমরা যারা করি, তারা এত কিছু করেন, তারপর আমরা বলি যে হইতেছে না। কারণটা কি? আওয়ামী লীগের ডাক্তাররা, সচিবের ডাক্তাররা আপনাদের মতো এত পরিশ্রম করতে হয়? এরা মাঝে মধ্যে গিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ দিলেই সচিবের নেতা হওয়া যায়। কারণ ওর সচিবের ডিমান্ড হচ্ছে এটা, ড্যাবের ডিমান্ড হচ্ছে এইটা, এনডিএফ এর ডিমান্ড হচ্ছে এটা। উনিও যারা এনডিএফ এর ডিমান্ড পূরণ করতে পারবে না, তারা সচিব করুক। আপনার বিরুদ্ধে কি মামলা দেওয়া যাবে সচিব করলে? যারা সচিবে আর এনডিএফ এ পোষাবে না, তারা ড্যাব করুক। ড্যাব করলে কি আমরা মামলা করতে পারবো? পারবো না। যারা সচিবে পোষায় না, ড্যাবে পোষায় না, এনডিএফ এ পোষায় না, এরা কিচ্ছু না করুক। কি বলেন? তাতে তো কোনো সমস্যা তো নেই। But if you claim yourself as a believer, as a Muslim or doctor, you have no choice except NDF. You have no choice.
এবং এটা আমরা কেন করব? আমার নিজ থেকে আমি করব, এটা কি কেউ বাধ্য করছে? কারণ আমি বেশি লাভ চাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি একটা উত্তম ব্যবসার কথা তোমাকে বলবো যেটা আযাব থেকে রক্ষা করবে? এটা তো সেই ব্যবসা। So I am bound to do that. এবং দিস ইজ মাই প্রায়োরিটি। আমি শুধু করবো নয়, দিস ইজ মাই প্রায়োরিটি। এখানে প্রফেশন কোনো আইডেন্টিটি নয়, প্রফেশন কোনো আইডেন্টিটি নয়। এখানে রেসপন্সিবিলিটি ইজ কমন। Either you are a doctor or an engineer or agriculturist or what not. And this is the only way. এই কনসেপশনে আমাকে স্ট্রং থাকতে হবে। সম্মানিত ভাইরা, আরো দু একটা দাবি আপনাদের জন্য। সুতরাং সব জায়গায় পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শুধু ডাক্তারদের পুলিশ নেই। আমি শুধু এই প্রফেশনের জন্য একটা পুলিশ বাহিনী তৈরি করার স্পেশালাইজ দাবি জানাই। ডাক্তারদের গায়ে হাত দিলে দেন এন্ড দেন ওয়ারেন্ট, তারপরে অ্যারেস্ট, মুক্তি পাবে কিনা এটা আপনার ইনভেস্টিগেশন। এই প্রফেশনাল লোকদেরকে গায়ে হাত দিয়ে দিবে, সকলে এসে মারবে, এরকম একটা অবস্থা তো হতে পারে না কোনো সভ্য জাতিতে। দুই, আমরা ডক্টর সুরক্ষা আইন চাই। একমত আপনারা? এখানে আইন তৈরি করতে হবে যা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা, যেটা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা। আপনি বাড়ি বাড়ি বা এভাবে যুদ্ধ লাগছেন, এটা আমাদের কনসার্ন না। ডাক্তারদের স্বাস্থ্য মানে প্রফেশনাল, এটা বাংলা কি, ডাক্তারদের পেশাগত সুরক্ষার জন্য প্রয়োজন, যেটা আমরা সব জায়গার জন্য বলি। সেটা হচ্ছে বাই মেরিট প্রমোশন বাঞ্ছনীয়, মেরিট ওয়াইজ প্রমোশন, খাতিরে না, সুপারিশে না। ঠিক আছে, বাই মেরিট হবে। এখন আপনার মেরিট কম থাকলে আল্লাহর হস্তে ধৈর্য ধরবেন, আর মেরিট বেশি থাকলে আপনি পাবেন। এইটাই হবে নীতি আমাদের জন্য। এরপরে চিকিৎসকদের জন্য আমাদের সবার জন্য পোস্ট গ্রাজুয়েট করার জন্য, পোস্ট গ্রাজুয়েশনে যাওয়ার জন্যে সেখানে এনাফ, এটা কি বলে এখন আপনার যেটা পান টাকা, মানে এখন আমি নিয়ে গিয়ে দেখলাম, চিকিৎসার জন্য গিয়েছিলাম, যে তারা প্রায় 70,000 টাকা পায় ট্রেনিংয়ের সময়। তো বাংলাদেশের 70,000 মানে 1.5 গুণের মতোই, প্রায় নিয়ার অ্যাবাউট 1 লক্ষ টাকা পায় যখন তারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে থাকে পড়ালেখার জন্য। আমাদের দেশে 20,000 বোধ হয় না, 25,000, 20,000। তো এই 20,000 কারা পোস্ট গ্রাজুয়েশন করে? যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের অনেক জায়গায় সে বিবাহিত, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আসে অটোমেটিক্যালি, কিন্তু সে 20,000 তো নিজেই চলতে পারে না। আমি মিনিমাম 50,000 টাকা এটা বৃদ্ধি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি 50,000 করার জন্যে, আর ডাক্তারদের কাছে দাবি জানাচ্ছি শক্ত আন্দোলন করার জন্য। ডাক্তারেরা দীর্ঘ আন্দোলন করতে পারে না, কারণ রুগী বসে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যারা পাশ করে ফেলছেন তারা প্র্যাকটিস করেন, যারা ট্রেনিং দিচ্ছেন তারা আন্দোলন করেন জোরদার, আর তাদের যৌক্তিক আন্দোলনে আপনারা মাঝে মধ্যে সমর্থন করেন।
মাঝে মধ্যে যোগ দেন এবং যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তাদেরকে চিকিৎসা দিবেন না। এটা নোট করবো না, খবর দেন। কেন বলছি কথাটা? ডাক্তারদের কোনো ইউনিটি নেই, ঐক্যবদ্ধ হইতে হবে, আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আমি বাংলাদেশে একটা আন্দোলন জানি, যারা 28 দিন অনশন করছে। অনশন 28 দিন হয়, কিন্তু তারা করেই যাচ্ছে, নোবডি কেয়ারস। আবার এই আন্দোলনের সময় আমি একবার টার্কি গেছিলাম, তো সেখানে দেখলাম যে সবাই প্ল্যাকার্ড ট্র্যাকার্ড নিয়ে আপনার পার্কে বসে আছে। তা আমি টার্কিশ এক নেতাকে বললাম, এরা যে পার্কে বসে আছে, গভর্নমেন্টের কি আসে যায়, ওরা এখানে কেন বসছে? কয় না, বিকেল বেলায় মন্ত্রী আসবে, বিকেল বেলায় মিনিস্টার আসবে, ওদের সাথে নেগোসিয়েশন হবে, দাবি দাবা পূরণ হবে। তো দুইটা দুই রকম দেশ না? আপনি এরকম পার্কে গিয়ে বসে থাকেন, সরকার আপনাকে ওখানে ভাত পানি কাপড় সব খাওয়ায়, গভর্নমেন্টে কি অসুবিধা? কিন্তু টার্কির গভর্নমেন্ট সেরকম নহে। দাবি দাবা আসছে, বুঝছে, তারা নেগোসিয়েট করতে আসছে, আসলে পরের দিন দেখলাম যে আর নাই, চলে গেছে। আমাদের যেরকম কি, ওই শব্দটা বললাম না, শুধু সেরকম মগুরের কথা বললাম। ঠিক বলছি? আচ্ছা, ঠিক আছে। বিজ্ঞজনদের জন্য তো ইশারাই যথেষ্ট, কাফি নাকি? কাফি হবে। শেষ কথাই বলতে চাই, বেশি নয়। একজন ভাই বলেছেন যে আমরা আন্দোলন 20 বছর করেছি, সফল হয়নি, 15 বছর করেছি, সফল হয়নি। এই আন্দোলন সফল হয়ে গেছে, আল্লাহর বিশেষ অনুগ্রহ। শেষটার সাথে আমি পূর্ণ একমত। কি? আল্লাহ বিশেষ অনুগ্রহ। আমরা যা চাই নাই আল্লাহ তা দিছে। আমরা তো এক সময় আল্লাহর উপর বিরক্ত হয়ে গেছিলাম। কি আল্লাহ কি, আমি যে কাঁদতেছি তাজ্জুদ পড়ে, আল্লাহ কি চোখের পানি দেখে না? বলছি না, বলি নাই? এত কষ্ট, এত রাজধানী, এত জুলুম, আল্লাহর কানে কি মজলুমের কান্না শুনে না, পৌঁছে না? বলছি না, বলি নাই? হতাশ, আল্লাহর উপরে হতাশ। কিন্তু আল্লাহ বলে যে অপেক্ষা করো। কতক্ষণ? 7 মিনিট, 7 সেকেন্ড। কিভাবে? এটা হচ্ছে কিয়ামতে একদিন সমান বাংলাদেশের পৃথিবীর 50,000 বছর। তো 50,000 বছরকে যদি আপনি কত দিয়ে ভাগ দিবেন? 15 বছর। আমেরিকা বছর 15 বছর। তো 15 বছর দিয়া আপনি 50,000কে ভাগ দেন, তাহলে আমি হিসাব করে দিচ্ছি 15 বছর সমান 7 থেকে 8 সেকেন্ড হয় মাত্র। তো আল্লাহ তো কাছে তো ধৈর্য 8 সেকেন্ডের ধরছে, আপনি না 15 বছর মনে হইতেছে আপনার কাছে। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। আল্লাহ বলে যে বেকুবের দল, চাইতেও তো পারো না, খালি আমার গালিগালাজ করো, কিন্তু চাইতেও তো পারো। তোমরা চাইতো পদত্যাগ, আমি করি দেবো দেশ ত্যাগ। তাহলে আল্লাহ কি আমাদের সাথে আছে না নাই? আমাদের ক্যালকুলেশন সমস্যা, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানের সমস্যা। আল্লাহ যে আমাদের সাথে আছে এটা বুঝতে সমস্যা। তো আল্লাহর ভিতরে তো কোনো অস্থিরতা নাই, বলছে ঠিক মতো দিছি, যাও, হয়ে গেল। কিন্তু এটাকে মেনটেন করতে হবে। আমি তো বলেছি, উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দিস ফাইনাল ইন্ডিপেন্ডেন্স। তো আল্লাহ তো আমাদের বেশি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেটা বলছিলাম ওটা শেষ করি। আন্দোলন আমরা বিজয় অর্জন করতে পারি নাই কেন? আল্লাহ চায় নাই এই জন্য, না আল্লাহর চাওয়া পূরণ করতে পারি নাই এই জন্য?
আমরা আল্লাহর চাওয়াটা পূরণ করতে পারি নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর ক্ষমতার পরিবর্তনের আন্দোলন এক নয়। আমরা ক্ষমতার পরিবর্তন আন্দোলন করেছি। ফ্যাসিবাদ আন্দোলন কাহাকে বলে আমাদের দেশের নেতারা পুরা ডেফিনেশন এখনো পড়েনি। এটার প্রকৃতি ভিন্ন, এটার টেম্পারামেন্ট ভিন্ন, এটার প্রোগ্রামিং ভিন্ন, এটার বক্তৃতার কণ্ঠের সাউন্ডই ভিন্ন। আপনি যদি বলেন এই জাতিকে ঐক্যবদ্ধ হইয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করিতে হইবে, এই বক্তৃতায় কিছু কাম হইবে না। বলতে হবে এই স্বৈরাচার তাকে আর ঘর থেকে বেরোতে দেব না। আমারটা হয়তো পুরো হয় নাই, নমুনা দেখাইলাম। আমাদের দেশে মিনমিনাইয়া ফেসিবাদ বিরোধী আন্দোলনের বক্তৃতা দেয়, আমি তখনই হাসতাম। হবে না, এ দিয়ে হবে না। আপনি বলতেছেন স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত এবং জীবন দিয়ে লড়াই করিতে হইবে, আর একটা ফটকা ফুটাইল আপনি দৌড়াইয়া ফালাইয়া গেলেন একই মঞ্চে। এরকম হয় নাই? আপনি মন গরম বক্তৃতা দিতেছেন আর ফটকা ফুটছে আসলে পুরো বোমা। আপনি দৌড়াইয়া যদ্দূর আহত হয়েছে স্বৈরাচারের কারণে না, নিজেরা দৌড়াইতে গিয়া ফালাইয়া ফালা গিয়া আহত হয়েছে নিজেরা নিজেরা। হবে না। এবার পুলিশ বলেছে না, একটারে গুলি করি সেটা মরে যায়, বাকিরা সামনে আগায়। এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের চরিত্র। যখন সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে, স্বৈরাচার পালিয়ে গেছে। আগামীতেও একটি সফল পরিবর্তনের জন্য যেটা আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে, ওই রকম একটি প্রস্তুতি লাগবে। কিরকম মানসিকতা? বিয়ে করে আসছে নতুন, যাদের খবর আসছে তলোয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এটি তো আমাদের ইতিহাস। খেজুর খেয়েছে অর্ধেক, আর অর্ধেক বাকি আছে ফেলে দিয়া তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে দৌড়াইছে। এটি তো আমাদের ইতিহাস। আর আমরা কি করতাম? খেজুরটা খাইয়া পানি এক গ্লাসও খাইতাম। শুধু খেজুর খাইয়া যেতাম, খেজুর খাইয়া এক গ্লাস পানিও খাইতাম, তারপরে তলোয়ার খুঁজতাম। এদি হবে? কি বলেন? হবে? যে রুগী আরেকটা দেখি, অর্ধেক দেখছি রুগীর, বাকি অর্ধেক দেখিলই, নাইলে তো টাকা নেওয়া যায় যেতেছে না, তারপরে তলোয়ার হবে? নো। বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, লড়াই, জিহাদ, it has own temperament. এটাকে ফিজিক্স বলে থ্রেশহোল্ড লেভেল। প্রত্যেকটি কাজের থ্রেশহোল্ড লেভেল আছে, ব্যাখ্যা দেব না আপনাদেরকে। সেরকম থ্রেশহোল্ড লেভেলে আমাদের এনার্জি ইনপুট করতে হবে, ইনভেস্ট করতে হবে, ইনশাআল্লাহ রেজাল্ট হবে। এই যে যাদেরকে ধরিয়ে আনবেন বলছেন 30,000, টান দিলেই আসবে। ইনার্সি অফ রেস্ট, ইনার্সি অফ মোশন আমরা জানি না তো? 15 বছর যে ইনার্সি অফ রেস্টে আছে, তার হাঁটু পর্যন্ত বালু তো ভিতরে তো গাড়াই গেছে। 15 বছরের বালু তো তারা টান দিতে হইলে এক টান দিলে হবে? এই 15 বছরের গাড়ানো পা কত জোরে টান দিলে ভালো ছাড়া মুক্ত হবে? সেই পর্যন্ত টান দিলে থ্রেশহোল্ড লেভেল হবে, সে বেরিয়ে আসবে। তার চেয়ে একটু কম দিলে শিখবে না, মানে ওইখান থেকে ছুটে আসবে না। প্রত্যেকটি কাজের জন্য আসুন থ্রেশহোল্ড লেভেল ঠিক করি।
আমাদের ভাইদেরকে খুঁজে বের করি, সমালোচনা দরকার নেই। আপনি তার সমালোচনা করবেন, সে 14 হাত গর্তে আছে। আরেকজন আমার সমালোচনা করবে যে আমি 7 হাত ভিতরে ছিলাম। আরেকজন আমার সমালোচনা করবে যে আমি 3 ফুট ভিতরে ছিলাম। আরেকজন সমালোচনা করবে আমি উপরে ছিলাম কিন্তু দাঁড়িয়েছিলাম, হাঁটি নেই। সবাই এরকম সমালোচনা হবে না? লেট আস ফরগিভ এন্ড ফরগেট। যাকে পাবো এটা জিজ্ঞেস করবেন না যে আপনি এতদিন কোথায় ছিলেন। আমাদের লোকেরা বেশি তত্ত্বাবধান করতে গিয়ে লোকদেরকে ধরে ফালাই দেয়। আমি মাঝে মধ্যে বলি ওয়ার্ড সভাপতি কর্মী বৈঠকে আসে নাই কারণ তার রিপোর্ট ভালো নাই, এই বয়সে আসে না কারণ তারা তো 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে ফেলবেন, রিপোর্ট খারাপ। এখন সে গেছে বাজারে, ওয়ার্ড সভাপতি গেছে বাজারে, ওইখানে গিয়ে ধরছে মিটিংয়ে আসেন না কেন? আরে দেখলে যে আজরাইল থেকে বাঁচার জন্য মিটিংয়ে গেলাম না, এই আজরাইল তো আর বাজারে এসে হাজির হয়েছে। এরকম হয় না? হয় না? এরপরের বাজারে সে প্রথম টার্গেট হবে আপনি আসছেন কিনা খবর নেওয়া। যে দূর থেকে আপনি দেখবে ঢুকতেছে, সে অর্ধেক বাজার করিয়া বাড়ি চলে যাবে। দিস ইজ নট দ্য ওয়ে টু কনভিন্স এ পারসন এবং অ্যাট্রাক্ট এ পারসন। এই জন্য ওই যে অনেক ভাইরা বলছেন হাইবারনেশনে আছে, 15 ফুট দূরে ছিল। আমি বসে বসে খুব এনজয় করতেছিলাম। ভাই আপনারা তো দূরে ছিলেন, আপনি রেগুলার দূরে ছিলেন না, মাঝে মধ্যে তো ছিলেন, এটা ঠিক। সিচুয়েশন প্রত্যেকে ওভারকাম করতে পারে না। ঝড়ের বিপরীতে সকলের ছাতা ধরার কৌশল জানে না, তার ছাতা উল্টায় ফেলে। আল্লাহর ওয়াস্তে ফরগেট দিস। আসুন আমরা সকলে মিলে এই সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজ করি। আমরা নিজেদেরকে একটি পরিপূর্ণ কর্মী বানিয়ে ফেলি, আমরা নিজেদেরকে কৌশলী বানাই, আমরা নিজেদের আশেপাশের লোকদেরকে কনভিন্স করি যে আমি জেলে গিয়েছিলাম, এবার শেষ মুহূর্তে নিয়ে গেছিল তারা আমার। তো আমাকে ওই চেয়ারে বসাইয়া ইন্টারভিউ করছে, যে চেয়ারে আমির জামাতকে একবার দৌড়ে নিয়ে গেছিল, আপনার জানেন তো বোধহয়। তা আমার বললো যে এই চেয়ারে আমির সাহেব বসে, তা আমরা যে নাইবে আমিরের জন্য নতুন চেয়ার আনেন, কোনো এটাতেই বসেন। তা বলে যে ঠিক আছে। এবং আলহামদুলিল্লাহ আমি গিয়ে দেখলাম যে কাউন্টার টেরোরিজম নিয়ে গেছে আমাদেরকে, যে আমির সাহেব এখানে এমন একটি প্রভাব বিস্তার করে আসছেন যে আমাকে তারা অত্যন্ত সম্মানের সাথে সেখানে ট্রিট করছে। He could convince the people by his words, by his action, by his behavior. এবং আমার জন্য একটা কমফোর্টেবল জোন ছিল। আমাকে এত যত্ন এবং সম্মান করেছে আমি ভাবতেই পারিনি। কারণ আমির সাহেব কিছুটা বুঝাতে সক্ষম হয়েছে যে দিস ইজ জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা আমার পরিমণ্ডলটাকে আমি আমার মতো করে ফেলি। আমি যে ডাক্তার, যিনি যেখানে ডাক্তার আছেন তার পিয়ন অবশ্যই জামাত করতে হবে। আমি ফেলো ডাক্তার করবে নাও হতে পারে, কিন্তু আপনার পিয়ন অবশ্যই ডাক্তার হইতে হবে, জামাত হইতে হবে। আপনার ঝাড়ুদার জামাত হইতে হবে, আপনার অ্যাসিস্ট্যান্ট জামাত হইতে হবে, কারণ আপনার ব্যবহার তাকে কনভিন্স করবে। আমরা যদি এইভাবে নিজেদের বড়াই তৈরি করি ফর ইসলাম অ্যান্ড ইসলাম মুভমেন্ট আর ইথিক্যাল প্র্যাকটিস কথা বলছেন, প্লিজ ডু ইট, তাহলে মানুষ এই কথা বলবে যে জামাত ইসলামী ডাক্তার মানে অনেস্ট প্র্যাকটিস করে। এই প্রচারটা যেন আমরা বলতে পারি, এই কথাটা যেন আমরা বলতে পারি। কিন্তু কিছু কিছু জিনিস অনেক সময় আমরা কমপ্লাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত, আমার ফ্যামিলি, আমার সোসাইটি, আমার অর্গানাইজেশন, আমার দেশ আমাকে সেইভাবেই গ্রহণ করার ব্যবস্থা যেন করে দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা খুব প্রাণবন্ত বক্তৃতা শুনছিলাম। কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো চেতনা, সবকিছু নিয়েই আমাদের অভিভাবক আমাদের যে বক্তব্য